ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে শুরু করতে যাচ্ছি ক্লাস 9-এর 11 অধ্যায় রাশিবিজ্ঞান সম্পর্কিত অঙ্কগুলি। যেহেতু এই রাশিবিজ্ঞান বিষয়টি আমাদের কাছে নতুন, তাই এই রাশিবিজ্ঞানের অঙ্কগুলি করার আগে রাশিবিজ্ঞান সম্পর্কিত কতগুলি বিষয় আমাদের জানা দরকার। যদি না আমরা সেই বিষয়গুলি জানি তাহলে আমরা রাশিবিজ্ঞানের অঙ্কগুলো কিন্তু করতে পারবো না। তো চলো আগে আমরা সেই বিষয়গুলি জেনে নিই। তো দেখো, যাতে আমাদের সময় কম লাগে সেই জন্য আমি বিষয়গুলো এখানে পরপর লিখে নিয়েছি। তাহলে আমাদের চ্যাপ্টারটির নাম কি? রাশিবিজ্ঞান। তাহলে আমাদের প্রথমেই প্রশ্ন আসে যে রাশি কাকে বলে। তা আমরা জানি যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। তাহলে রাশিবিজ্ঞান কি? রাশিবিজ্ঞান দেখো, কোনো ব্যক্তি, বস্তু বা উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন গাণিতিক পদ্ধতির মাধ্যমে, যেগুলি তোমরা পরবর্তীতে শিখবে, সেই রাশি তত্ত্বের সংখ্যাগত মান নির্ণয় করে তার উপস্থাপনা, বিশ্লেষণ, তুলনা বা ব্যাখ্যা করা হয়, তাকে রাশিবিজ্ঞান বলে। এই রাশিবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চল। তাহলে দেখো, এই চল কি, চল কত প্রকার ও কি কি, এবার আমরা সেটি নিয়ে আলোচনা করি। তা চল কথার অর্থ হচ্ছে চলনশীল বা পরিবর্তনশীল, অর্থাৎ কোনো একটি বিষয় যেটি পরিবর্তনশীল এবং পরিমাপযোগ্য সেটিকে কিন্তু আমরা চল বলবো। যেমন দেখো, কোনো একটি পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ, যেটি কিন্তু নির্দিষ্ট নয়, অর্থাৎ পরিবর্তনশীল এবং সেটি পরিমাপ করা যায়, তাই সেটি একটি চল। তাহলে চলের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? যে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে। কেমন? এই চলকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন চল আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চল। তা দেখো, বিচ্ছিন্ন চল কোনগুলি? যে চলগুলির মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয়, যেগুলিকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি না। যেমন নদীর সংখ্যা, কোনো একটি দেশে নদীর সংখ্যা, বা কোনো একটি পরিবারের সদস্য সংখ্যা, এগুলি কিন্তু ভগ্নাংশতে হয় না। তাহলে এই চলগুলি হচ্ছে বিচ্ছিন্ন চল। আর অবিচ্ছিন্ন চল কি? যে চলের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ আমরা দশমিকের সাহায্যে সেগুলিকে প্রকাশ করতে পারি। যেমন ওজন, উচ্চতা, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চল। এর পাশাপাশি দেখো, তা যে লক্ষণগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেগুলিকে তো আমরা চল বললাম, কিন্তু যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি না সেগুলোকে আমরা কি বলবো? সেগুলিকে আমরা গুণ লক্ষণ বা গুণ বলবো। ঠিক আছে? যেমন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের পরীক্ষায় যে গ্রেডেশন সিস্টেম, সেগুলি হচ্ছে গুণ লক্ষণ। ঠিক আছে? এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে রাশিতত্ত্বের প্রসার কাকে বলে। তা দেখো, তোমাদের বই এখানে 50টি পরিবারের দৈনিক খাদ্যের খরচের একটি তথ্য কালেক্ট করা হয়েছে। এই যে রাশিতত্ত্ব কালেক্ট করা হয়েছে, এই রাশিতত্ত্বের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের যে অন্তর বা পার্থক্য, সেটিকেই আমরা প্রসার বা রেঞ্জ বলি। যেমন এক্ষেত্রে দেখো, 50টি পরিবারের এখানে সর্বনিম্ন খরচ কত ছিল? 75, এবং সর্বোচ্চ খরচ ছিল 275। তাহলে 275 থেকে 75 বিয়োগ করলে এই রাশিতত্ত্বের প্রসার আমরা কত পেলাম? 200 পেলাম। তা দেখো, আমরা যে ডাটাটা পেয়েছি এটা দেখে কিন্তু আমাদের কোনো আইডিয়া আসছে না যে পরিবারের খরচগুলি কেমন। এবার এই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণার জন্য এই যে ডাটাগুলি পেলাম, এই ডাটাগুলিকে কতগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা হবে। যেমন 70 থেকে 105 এই টাকা খরচ করে কটি পরিবার, বা 105 থেকে 140 এই টাকা খরচ করে কটি পরিবার, এই রকম বিভিন্ন শ্রেণী বা বিভাগে ভাগ করা হবে। তাহলে এই যে ভাগগুলি করলাম, এই প্রতিটি ভাগকেই আমরা শ্রেণী অন্তর বলবো। তাহলে শ্রেণী অন্তর কি? শ্রেণী অন্তর হচ্ছে, দেখো, বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলিকে শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, এই রকম প্রত্যেকটি শ্রেণীকে কিন্তু শ্রেণী অন্তর বলবো। তাহলে অঙ্ক করার সময় আমাদের এই যে শ্রেণী অন্তরের সংখ্যা আমরা কটি রাখবো? তা দেখো, শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম রাখা যাবে না, আর এদিকে 30-এরও বেশি রাখা যাবে না। কেন 5-এর কম রাখা যাবে না? যদি আমরা 5-এর কম রাখি তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর যদি আমরা 30-এর বেশি রাখি তাহলে সেক্ষেত্রে সেটি হিসাব করা আমাদের কাছে শ্রমসাধ্য হয়ে পড়ে। কেমন? তারপরে আসি, দেখো, পরিসংখ্যা। পরিসংখ্যা কি? কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা বলে। এবার শ্রেণী সীমানা দেখো, আমরা যে শ্রেণী অন্তরের যে পেলাম তার প্রান্তস্থ মান দুটিকে শ্রেণী সীমা বলে। কোনো নির্দিষ্ট শ্রেণীর সীমাদ্বয়ের ক্ষুদ্রতম মানটিকে আমরা নিম্ন সীমা অর্থাৎ লোয়ার ক্লাস লিমিট, এবং বৃহত্তম মানটিকে আমরা ঊর্ধ্বসীমা বা আপার ক্লাস লিমিট বলবো। যেমন দেখো, একটি শ্রেণী হচ্ছে 105 থেকে 140। তাহলে এখানে সীমাদ্বয় কি কি আছে? একটা আছে 105, একটা 140। এই যে নিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম যে মানটা, এই মানটাকে বলবো আমরা নিম্ন সীমা, এবং এই
বৃহত্তম মানটিকে আমরা বলবো ঊর্ধ্বসীমা। কেমন? দেখো, আমরা যে সীমা দেখলাম, এই সীমাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। তো এটি কিন্তু তোমাদের অঙ্ক করার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি এবং একটি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে দেখো, শ্রেণী বহির্ভূত পদ্ধতি কি? শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসাবে প্রকাশ করা হয় এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, সেটি ঠিক পরবর্তী শ্রেণীর অন্তর্গত হয়। তাহলে বিষয়টি একটু বুঝে নেওয়া যাক। তা দেখো, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা অর্থাৎ এক্ষেত্রে 105 ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ 105 এটি প্রকাশ করা হবে। ঠিক আছে, কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসাবে এটি প্রকাশ করবে। এবং দ্বিতীয় কথা কি, এই যে আমরা ঊর্ধ্বসীমা পাবো অর্থাৎ এই ক্ষেত্রে 105, এই 105 কিন্তু এই সীমার অন্তর্ভুক্ত হবে না। সেটি কোন সীমার অন্তর্ভুক্ত হবে? সেটি পরবর্তী সীমার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে কোনো একটি পরিবারের দৈনিক খরচ 105 টাকা, তাহলে সেটি এই 70 থেকে 105 এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, 105 থেকে 140 এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। এই নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউজ তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে দেখো, যেহেতু এটি শ্রেণী বহির্ভূত পদ্ধতি, তাহলে ওই 105 যে খরচ, দৈনিক খরচ, সেটি কিন্তু 105 থেকে 140 এই সীমার অন্তর্ভুক্ত হবে। সেটি কখনোই 70 থেকে 105 এই সীমার অন্তর্ভুক্ত হবে না। এটি তোমাদের মাথায় পরিষ্কার করে নেবে। ঠিক আছে, এবার দেখো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখো, এখানে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা অর্থাৎ যে সংখ্যাগুলি পাবো সেগুলি এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। এটি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এবার দেখো, এক্ষেত্রে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে এই শ্রেণীটির উচ্চসীমা কি? 69, তার পরেরটির নিম্নসীমা কি? 70। তাহলে এই 70 আর 69 এর মাঝে যে ফাঁকটা, এই ফাঁকটা আমরা কিভাবে পূরণ করতে পারি? তা এই ফাঁকটা পূরণ করার জন্য আমাদের শ্রেণী সীমানার ধারণা আসবে। ঠিক আছে, শ্রেণী সীমানা বা শ্রেণী সীমান্ত। তা দেখো, কোনো রাশিতত্ত্বের ক্রমিক শ্রেণীর শ্রেণী সীমা অর্থাৎ ক্রমিক শ্রেণী বলতে কি, এখানে দেখো 60 থেকে 69, 70 থেকে 79 এগুলো হচ্ছে ক্রমিক শ্রেণী। ঠিক আছে, এই ক্রমিক শ্রেণীর শ্রেণীসীমাগুলির মধ্যে যে ফাঁক পূরণের জন্য যে সীমাদয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদয়কে ওই শ্রেণীর শ্রেণী সীমানা বলে। ঠিক আছে, তাহলে দেখো, এখানে ক্ষুদ্রতম মানটিকে আমরা নিম্ন শ্রেণী সীমানা এবং বৃহত্তর মানটিকে আমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানা বলবো। তো এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে শ্রেণীসীমা নির্ধারণের সময় অবিন্যাসিত চলের সর্বনিম্ন মান থেকে যে শুরু করতে হবে এবং সর্বোচ্চ মানে গিয়ে শেষ করতে হবে এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। সকল শ্রেণীর প্রসার একই মানে রাখার জন্য প্রয়োজন বোধে চলের সর্বনিম্ন মান অপেক্ষা কম যে কোনো উপযোগী সংখ্যাকে প্রথম শ্রেণীর নিম্ন সীমা ধরা যেতে পারে। ঠিক একইভাবে সব শেষের যে শ্রেণীর তার ঊর্ধ্বসীমা ধরা যেতে পারে। ঠিক যেমন তোমাদের বইয়ে দেখো, আমরা যে 50টি পরিবারের দৈনিক খরচ বের করেছিলাম, সেখানে সর্বনিম্ন খরচ ছিল 75 টাকা, কিন্তু আমরা প্রথম শ্রেণীটির নিম্ন সীমা কি ধরেছি? 70 টাকা। ঠিক একইভাবে দেখো, সর্বোচ্চ মান কত ছিল? 275 টাকা, কিন্তু আমরা সব শেষের যে শ্রেণীটি আছে তার ঊর্ধ্বসীমা 280 টাকা ধরেছি। এখন আমাদের মনে প্রশ্ন, এই শ্রেণীর সীমা থেকে আমরা শ্রেণীর সীমানা কিভাবে বের করব? চলো এবার আমরা দেখে নিই শ্রেণী সীমা থেকে কিভাবে আমরা শ্রেণী সীমানা নির্ণয় করব। তা দেখো, ধরি কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার অন্তর হচ্ছে ডি। তাহলে শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমানা হবে শ্রেণীটির নিম্ন সীমা মাইনাস d/2 এবং শ্রেণীটির ঊর্ধ্বসীমানা হবে শ্রেণীটির ঊর্ধ্বসীমা প্লাস d/2। ঠিক আছে, অর্থাৎ আমরা নিম্ন শ্রেণী সীমানা বের করার সময় আমরা d/2কে বিয়োগ করব এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করার সময় আমরা d/2কে যোগ করব। ঠিক আছে, তা চলো এখানে উদাহরণের সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার করে নেওয়া যাক। এখানে আমরা কতগুলি শ্রেণী উল্লেখ করেছি। তা দেখো, 60 থেকে 69 এই শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমা কি? 69। পরবর্তী শ্রেণীটি কি আছে? 70 থেকে 79। তা এই শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমা কি? নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 70।
তাহলে আমরা প্রথমে কি করব, এদের পার্থক্যটা বের করব। ঠিক আছে, কোনো শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা এবং ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণীসীমার পার্থক্য বের করব। এক্ষেত্রে এই পার্থক্যটা কত হবে দেখো, 70 থেকে 69 বের করলে আমরা পাবো 1। তাকে কি করতে হবে, আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম, 0.5 পেলাম। আমরা নিম্ন শ্রেণী সীমানা বের করার সময় নিম্ন শ্রেণী সীমা থেকে 0.5 বিয়োগ করব এবং ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে 0.5 যোগ করব, অর্থাৎ 60 থেকে 0.5 বিয়োগ করলে আমরা 59.5 পেলাম এবং 69 সঙ্গে 0.5 যোগ করলে আমরা 69.5 পেলাম। এক্ষেত্রে ঠিক একই হবে দেখো, 70 থেকে নিম্ন শ্রেণী সীমা বের করার সময় আমরা বিয়োগ করব। তাহলে 70 থেকে 0.5 বিয়োগ করি, তাহলে কি হচ্ছে দেখো, 70 থেকে 0.5 বিয়োগ করলে আমরা 69.5। অর্থাৎ দেখো, এই যে আমরা নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা যে পেলাম, এদের মধ্যে আর কোনো ফাঁক থাকলো না। কেমন, আশা করি বিষয়টি বোঝা গেছে। কিন্তু দেখো, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা কিন্তু একই হয়। ঠিক আছে, সেটি কীরকম সেটি দেখো। এখানে প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা 105, ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত আছে, 105। অর্থাৎ এদের মধ্যে কিন্তু কোনো ফাঁক নেই। অর্থাৎ শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা কিন্তু একই। এবার এখান থেকে আমাদের যেটি বের করতে হবে সেটি হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কী হবে দেখো, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানার বিয়োগফল। এটি তোমরা খেয়াল রাখবে, কখনোই কিন্তু আমরা ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য বের করব না। যেমন দেখো, 60 থেকে 69, শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে আমরা যদি 69 থেকে 60 বিয়োগ করি আমরা 9 পাবো, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 9 বের হলো। কিন্তু বাস্তবে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য 9 না। শ্রেণী দৈর্ঘ্য কী হবে দেখো, আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করার সময় এই যে ঊর্ধ্ব শ্রেণী সীমানা অর্থাৎ 69.5 পেয়েছি এবং নিম্ন শ্রেণী সীমানা 59.5 পেয়েছি, সেই দুটির বিয়োগফল সমান 10 হবে আমাদের শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, এইটি তোমরা খুব ভালো করে বুঝে নেবে। এটি যদি ঠিকঠাক না বোঝো তাহলে অঙ্ক করার সময় কিন্তু ভীষণ ভুল হবে। এবার যে বিষয়টি আসছে সেটি হচ্ছে মধ্যমান বা শ্রেণীমধ্যক। তা আমরা তো অনেকগুলি শ্রেণীতে ভাগ করলাম, সেই শ্রেণীগুলির সীমানাদ্বয়ের ঠিক মাঝখানে থাকে তাকে ওই শ্রেণীর শ্রেণীমধ্যক বা মধ্যমান বলে। সেটি আমরা কিভাবে বের করতে পারি, সেটি আমরা দুভাবে বের করতে পারি। আমরা ঊর্ধ্ব শ্রেণীসীমা এবং নিম্ন শ্রেণীসীমার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে পারি, অথবা ঊর্ধ্ব শ্রেণীসীমানা এবং নিম্ন শ্রেণীসীমানার যোগফলকেও 2 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কি দেখো, কোনো একটি শ্রেণীর সংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্যতে ভাগ করলে আমরা পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। ঠিক আছে, কোনো শ্রেণীর শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর পরিসংখ্যা ও ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলে। তাহলে বিষয়টি বোঝা গেল। পরিসংখ্যা ঘনত্ব বের করতে গেলে আমাদের শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে দেখো, আপেক্ষিক পরিসংখ্যা কি পাবো, আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা, ঠিক আছে, বাই মোট পরিসংখ্যা। তাহলে কোনো শ্রেণীর পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এটি সংখ্যা হিসেবে আমরা কিভাবে বলতে পারি, কোনো শ্রেণী বিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকেই ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা বলা হয়। তা এখান থেকেই আমরা সহজেই পরিসংখ্যার শতকরা হারও বের করতে পারি। আপেক্ষিক পরিসংখ্যাকে শতকরায় প্রকাশ করলে তাকে বলা হয় পরিসংখ্যার শতকরা হার। ঠিক আছে, সেটি আমরা কিভাবে বের করব দেখো, কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইন্টু 100, এটি দিয়েই আমরা পরিসংখ্যার শতকরা হার বের করতে পারি। তারপরে যে বিষয়টি আসছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তা দেখো, আমরা যে ডাটা কালেক্ট করলাম সেগুলিকে তো আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করলাম এবং সেই শ্রেণীর পরিসংখ্যাগুলো আমরা বের করলাম। এবার এই যে পরিসংখ্যা আমরা বের করলাম, এই পরিসংখ্যাগুলোকে আমরা যদি পরপর যোগ করে আমরা যে বিভাজন তালিকাটা পাবো তাকেই ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা বলবো। এটি আমরা 2 ভাবে করতে পারি। একটি হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক এবং অপরটি হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক।
অর্থাৎ আমরা যখন ছোট থেকে যোগ করতে করতে যাব সেটিকে আমরা ক্ষুদ্রতম সূচক ক্রমযোগের পরিসংখ্যা বলবো। যখন আমরা বড় শ্রেণীটির পরিসংখ্যা থেকে যোগ করা শুরু করব সেটিকে আমরা বৃহত্তর সূচক ক্রমযোগের পরিসংখ্যা বলবো। তো এগুলি অঙ্ক করার সময় আরও আমরা ডিটেলসে আলোচনা করব। তা চলো এবার অঙ্কগুলি শুরু করা যাক। এক দাগে কি দেখতে পাচ্ছি? এক দাগে দেখতে পাচ্ছি পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা তথ্য নিচে লিখেছি। তথ্যগুলি এখানে দেওয়া আছে। আমি উপরের তথ্যটির পরিসংখ্যার বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4, এইভাবে চলতে থাকবে ইত্যাদি। এই পরিসংখ্যার বিভাজন ছক থেকে 1 শ্রেণী অন্তর, 2 শ্রেণী দৈর্ঘ্য, 3 শ্রেণী পরিসংখ্যা, 4 শ্রেণীসীমা বলতে কি বুঝি লিখি। তাহলে দেখো, এই অঙ্কটি করার জন্য আমাদের এখানে প্রয়োজনীয় ছকটি করে নিচ্ছি। তা যেহেতু এখানে 4টি বিষয় জানতে চাওয়া হয়েছে, তাই আমাদের 4টি কলম তো রাখতেই হচ্ছে, তার সাথে আমরা একটি এক্সট্রা কলম রাখবো ট্যালি মার্কের জন্য। ঠিক আছে, তা চলো আমরা এখানে প্রয়োজনীয় ছকটা করে নিই। তা দেখো, এখানে আমরা ছকটি করে নিয়েছি। আর প্রতিটি ছকের কিন্তু একটি করে হেডিং থাকে। এখানে যেমন আমরা একটি হেডিং দিয়েছি 40টি পরিবারের শিশু সংখ্যার পরিসংখ্যার বিভাজন ছক। তা তোমরা এরকম হেডিং দিয়ে নেবে। এখানে শ্রেণী বলতে কি শিশু সংখ্যাকে বোঝানো হয়েছে, এবং পরিসংখ্যা বলতে পরিবারকে বোঝানো হয়েছে, সেটাও আমরা লিখে নিয়েছি। এবার দেখো শ্রেণীগুলি কি বলে দেওয়া আছে। শ্রেণীগুলি বলে দেওয়া আছে 0 থেকে 2, ঠিক আছে, 2 থেকে 4, অর্থাৎ এই শ্রেণীর উচ্চসীমা এবং পরেরটি নিম্নসীমার মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ এটি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে বিভাজন করা হয়েছে। তারপরে দেখো 4 থেকে 6, এবং এখানে দেখো সবচেয়ে বেশি কত হচ্ছে 6, কত হচ্ছে 6 পর্যন্ত। কিন্তু 6 যেহেতু এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, আমাদের আরেকটি শ্রেণী করতে হবে, সেটি হবে 6 থেকে 8। 6 কিন্তু এই শ্রেণীর মধ্যে ধরতে হবে, যেহেতু এটি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে, তাই না? এটি আমরা আলোচনার সময় অলরেডি দেখিয়েছি। এবার দেখো ট্যালিমার্ক আমরা কীভাবে বের করব। এখানে ধরতে হবে যে 2 তো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তাহলে 2 এর কম, অর্থাৎ 0 আর 1 এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এবার দেখো আমরা ট্যালিমার্ক করার সময় এক একটা সংখ্যা নেব এবং সেটা দেখব কোন শ্রেণীর মধ্যে আছে। যেমন 1 কোন শ্রেণীর মধ্যে আসবে, প্রথম শ্রেণীর মধ্যে আসবে। 2 কোন শ্রেণীর মধ্যে আসবে, দ্বিতীয় শ্রেণীর মধ্যে আসবে। 6 4 নম্বরের মধ্যে পড়ছে। 5 এটিও 3 নম্বর শ্রেণীতে পড়বে। 1 নম্বর শ্রেণীতে পড়বে। 5 3 নম্বরের মধ্যে পড়বে। 1 নম্বরের মধ্যে পড়বে। 3 2 নম্বরের মধ্যে পড়বে। 2 নম্বরের মধ্যে পড়ছে। 6 4 নম্বরের মধ্যে পড়ছে। 2 3 নম্বরের মধ্যে পড়ছে। 3 2 নম্বরের মধ্যে পড়ছে। কিন্তু 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 4টে দাগ দেওয়া হয়ে গেছে। এবার 5 নম্বর দাগটা আমরা কোনাকুনি করব, যাতে করে এই 5টা একটি গুচ্ছ তৈরি হয়, তাতে করে আমাদের গুনতে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে আবার দেখো এই 4 3 নম্বরের মধ্যে পড়বে। 2 নম্বরের মধ্যে। 0 1 নম্বরের মধ্যে। 4 3 নম্বরের মধ্যে। 4 দেখো এই যে 4-এর 4টি দাগ দেওয়া হয়ে গেছে। এইবার আমাদের পরের দাগটি কোনাকুনি দিতে হবে, যাতে 5-এর একটি গুচ্ছ তৈরি হয়। ঠিক আছে, এইভাবে আমরা ট্যালিমার্কগুলো করে নিচ্ছি সবগুলি। তা দেখো এখানে আমরা ট্যালিমার্কগুলি সব করে নিয়েছি, এবং এই ট্যালিমার্কের সংখ্যাগুলো দেখো 5 আর 5 10 একে 11, 3 5 15 আর 2 17, 5 আর 4 9, এখানে 3টে। ঠিক আছে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে শিশু সংখ্যা এমন পরিবারের সংখ্যা 11টি। 2 থেকে 4-এর মধ্যে আছে এমন পরিবারের সংখ্যা 17টি। এবার দেখো সীমা। সীমা বলতে কি প্রতিটি শ্রেণীর প্রান্তদ্বয় মানকেই আমরা সীমা বলি। ছোট মানকে আমরা নিম্নসীমা এবং বড় মানটিকে আমরা উচ্চসীমা বলি। অর্থাৎ প্রথম শ্রেণীর নিম্নসীমা কি হচ্ছে 0 হচ্ছে, উচ্চসীমা 2 হচ্ছে। পরেরটি দেখো নিম্নসীমা 2 উচ্চসীমা 4, তারপরেরটি নিম্নসীমা 4 উচ্চসীমা 6, তারপরেরটির নিম্নসীমা 6 উচ্চসীমা 8। ঠিক আছে, এবার আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে। শ্রেণী দৈর্ঘ্য বলতে আমরা কি জানি? শ্রেণী দৈর্ঘ্য বলতে আমরা জানি শ্রেণী সীমানা দুটির পার্থক্য। ঠিক আছে, অর্থাৎ উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানার পার্থক্য। তাই এখানে কি দেওয়া আছে? শ্রেণী সীমা দেওয়া আছে। যেহেতু এটি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে,
সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, তাদের শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলেই শ্রেণী দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কী হচ্ছে, 2 হচ্ছে, পরেরটির 2 হচ্ছে, তারপরেরটির 2 হচ্ছে এবং চতুর্থটিরও 2 হচ্ছে। তাহলে আমাদের ছকটি পুরোপুরি তৈরি। এবার আমরা নিচের প্রশ্নগুলি পরপর উত্তর খুঁজি। প্রথমে আমাদের যেটি জানতে চাওয়া হচ্ছে সেটি হচ্ছে শ্রেণী অন্তর। তা দেখো উপরের ছকে এখানে যে আমরা 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 যে শ্রেণীগুলি করা হয়েছে, এই শ্রেণীগুলির প্রতিটিকে আমরা শ্রেণী অন্তর বলবো। তাহলে সেটা আমরা লিখে নিই। তা দেখো এখানে কথাগুলো আমরা লিখে নিয়েছি। উপরের ছকে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 যে শ্রেণী করা হয়েছে এগুলিকে শ্রেণী অন্তর বলে। এখানে তোমরা ওই উপরে হেডিংটি তোমরা শ্রেণীর জায়গায় শ্রেণী অন্তরও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার 2 নম্বর যেটি জানতে চাওয়া হচ্ছে সেটি হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তা দেখো উপরে যে এখন ছক করেছি সেখানে প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য কত পেয়েছি, 2 পেয়েছি। এখান থেকে আমরা লিখে নিতে পারি যে উপরের ছকে প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে কথাগুলো এখানে আমরা লিখে নিই। তা দেখো কথাগুলো এখানে আমরা লিখে নিয়েছি। এবার 3 নম্বর পয়েন্ট যেটি জানতে চাওয়া হচ্ছে সেটি হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। তাহলে কি শ্রেণী পরিসংখ্যা বলতে কি, কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণী পরিসংখ্যা বলে। যেমন দেখো প্রথম শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা কত, 11, অর্থাৎ 0 থেকে 2 এর মধ্যে যে সংখ্যাগুলি আছে তার সংখ্যা হচ্ছে 11টি। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিই। তা দেখো এখানে আমরা লিখে নিয়েছি যে কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলি সংখ্যাকে শ্রেণী পরিসংখ্যা বলে। এখানে প্রথম শ্রেণী অর্থাৎ 0 থেকে 2 শ্রেণীর পরিসংখ্যা হলো 11। এবার 4 নম্বর দেখো যেটি জানতে চাওয়া হচ্ছে সেটি হচ্ছে শ্রেণী সীমা। তা শ্রেণী সীমা কি, শ্রেণী সীমা হচ্ছে কোনো শ্রেণীর প্রান্তদ্বয়ের মানকেই আমরা শ্রেণী সীমা বলি। এখানে যেমন প্রথম শ্রেণীর প্রান্তস্থ মান দুটি কি, 0 এবং 2, অর্থাৎ একটি হচ্ছে নিম্ন সীমা, একটি ঊর্ধ্ব সীমা। তা চলো সেগুলো আমরা লিখে নিই। তা দেখো এখানে আমরা কথাগুলো লিখে নিয়েছি। কোনো শ্রেণীর প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বলে, এবং এখানে প্রথম শ্রেণী অর্থাৎ 0 থেকে 2 এর নিম্ন সীমা হচ্ছে 0 এবং উচ্চ সীমা হচ্ছে 2। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। এখানে নাম্বারগুলি দেওয়া আছে, তারপর বলা আছে 1 থেকে 10, 11 থেকে 20, এইভাবে চলতে চলতে 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। তাহলে দেখো যেহেতু এক্ষেত্রে আমাদের শুধু পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে, তা এটিকে আমরা 3টি কলম করলেই যথেষ্ট। প্রথম কলমে আমরা শ্রেণীগুলিকে রাখবো, তারপরের কলমে আমরা ট্যালি মার্ক এবং সব শেষ কলমে আমরা পরিসংখ্যাকে রাখবো। তাহলে 3টি কলম দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ছকটি তৈরি করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ছকটা করে নিয়েছি। এবার শ্রেণীগুলি কি বলে দেওয়া আছে, শ্রেণীগুলি বলে দেওয়া আছে দেখো 1 থেকে 10, তারপর বলা আছে 11 থেকে 20, তারপরটা কি হবে তাহলে 21 থেকে 30 হবে, তারপরটা দেখো 31 থেকে 40 এবং তারপরটা হবে 41 থেকে 50। কেমন, এইভাবে আমাদের পরপর শ্রেণীগুলি হবে। এবার আমাদের ট্যালি মার্ক করতে হবে। তা এক্ষেত্রে দেখো এই যে পদ্ধতিতে শ্রেণী বিভাগটা করা হচ্ছে এটি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এক্ষেত্রে উচ্চ সীমাকেও এই শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যত সংখ্যা আছে, প্রাপ্ত নম্বর আছে, সেগুলি আমাদের সব এই শ্রেণীর মধ্যেই আসবে। তাহলে চলো আমরা এখানে প্রথমে দেখে নিই যে 1 থেকে 10-এর মধ্যে কতগুলি নাম্বার আছে। আমরা কিন্তু আগের অঙ্কটিতে একটি করে সংখ্যা দেখে দেখে আমরা ট্যালি মার্ক দিয়েছিলাম। এক্ষেত্রে আমরা এখান থেকে একবারে গুনে নিচ্ছি, তাহলে আমাদের সময়টা অনেকটা কম লাগবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা 1টাকে পাচ্ছি, 2টি পাচ্ছি, 3টি পাচ্ছি, এক্ষেত্রে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। তাহলে আমরা কটি পেলাম মোট, আমরা দেখো 1 2 3 4 5 6, আমরা মোট 6টি পেলাম। তাহলে এক্ষেত্রে পরিসংখ্যা 6 লিখব এবং ট্যালি মার্ক আমাদের কি করতে হবে, পরপর 4টে দাগ দিয়ে আমরা 5টার একটা গুচ্ছ করব এবং একটা করব। ঠিক আছে, এই রকম করে তোমরা
সহজেই করে ফেলতে পারতে। কিন্তু অ্যাকচুয়ালি ট্যালি মার্ক কীভাবে করে সেটি আমরা আগের অঙ্কে অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার দেখো 11 থেকে 20-র মধ্যে যে নাম্বারগুলি আছে সেগুলিকে এবার আমাদের মার্ক করতে হবে। তা চলো আমরা সেই মার্কগুলি করে নিই। তা এক্ষেত্রে আমি আলাদা কালি ব্যবহার করছি, তোমরা কিন্তু এক্ষেত্রে আলাদা সিম্বল ব্যবহার করবে। তা দেখো 11 থেকে 20-র মধ্যে নেই, এখানেও নেই, এখানে আমরা 12 দেখতে পাচ্ছি, এক্ষেত্রে দেখো পাচ্ছি না, এক্ষেত্রে আমরা 13কে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে 18 আছে, 19 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, 11 থেকে 20-র মধ্যে, আর এখানে 15 আছে। তাহলে আমরা কটি পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পরিসংখ্যা আমরা 8 দিলাম এবং ট্যালি মার্ক কী করবো? 5টার একটা গুচ্ছ তৈরি করব এবং 3টি দাগ দেব। তারপরটা দেখো 21 থেকে 30-এর মধ্যে যে নাম্বারগুলি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না, এক্ষেত্রে দেখো 27 একটা পেলাম, 2টো পেলাম, 3টে পেলাম, 4টে পেলাম, 5টা পেলাম, 6টা পেলাম, 7টা পেলাম, 8টা পেলাম, 9টা পেলাম, 10টা পেলাম, 11টা পেলাম। আমরা কটা পেলাম? 11টা। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এখানে লিখে নিই পরিসংখ্যা 11। ট্যালি মার্কে কী হবে? 2টি 5-এর গুচ্ছ তৈরি হবে এবং একটি আলাদা দাগ থাকবে। এবার দেখো তারপরে যে শ্রেণীটি আছে সেটি হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে যে নাম্বারগুলি আছে সেগুলি আমরা দেখব। তা দেখো 31 থেকে 40-এর মধ্যে এই একটা আছে, এই একটা আছে, 2টো পেলাম, 3টে পেলাম, 4টে পেলাম 40-এর মধ্যে, তাই তো 4টে পেলাম, 5টা পেলাম, 6টা পেলাম 40-এর মধ্যে, 7টা পেলাম, আর নেই। আমরা কত পেলাম? আমরা পেলাম 7টা। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিই, আমরা 7টা পেলাম, সেই অনুযায়ী আমরা ট্যালি মার্ক দিয়ে দিলাম, 5-এর একটি গুচ্ছ করলাম আর 2টো দাগ দিলাম। এবার দেখো বাদবাকি যেগুলি আছে সেগুলি হচ্ছে 31 থেকে 50-এর মধ্যে, সেগুলি কটা আমরা চট করে একটু দেখে নিই। দেখো এক্ষেত্রে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আমরা কটা পেলাম? আমরা 8টা পেলাম। তাহলে এখানে আমরা বসিয়ে দিই 8, সেই অনুযায়ী ট্যালি মার্ককে কী হবে? একটা 5-এর গুচ্ছ হবে এবং 3টি দাগ হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের হিসাবটা ঠিক আছে কি না সেটি দেখার জন্য আমরা এই পরিসংখ্যাগুলির যোগফল বের করব। আমরা এখানে কতজন ছাত্রের টোটাল নম্বরের তালিকা দেওয়া ছিল? 40 জন। আমাদের যদি এই যোগফলটা 40 হয়ে যায় তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের হিসাব ঠিক আছে। তাহলে চলো আমরা যোগটা করে নিই। যে মোট পরিসংখ্যা সমান 8 আর 6 14, 14 আর 11 হচ্ছে 25, 25 আর 7 হচ্ছে 32 আর 8 40। অর্থাৎ আমাদের হিসাব পুরোপুরি ঠিক আছে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কী আছে? একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। এখানে ওজনগুলি দেওয়া আছে। এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুটি ছক তৈরি করতে বলেছে, একটি হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক আর একটি হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। তা এই দুটি ছক তুমি আলাদা করেও করতে পারো অথবা একটি ছকের মধ্যেও কিন্তু দুটি দেখিয়ে দিতে পারো। তা প্রথমে আমি একটি ছকের মধ্যেই দুটো দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি দুটো ছক আলাদা করেও দেখাচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি দেখো। সর্বোচ্চ মান কি হচ্ছে? সর্বোচ্চ মান দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 110, 110, 110, 110 পেলাম আমরা সর্বোচ্চ ওজন, ঠিক আছে। এবং দেখো সর্বনিম্ন ওজন কি হচ্ছে? এক্ষেত্রে আমরা পাচ্ছি 30, 30, 30, 30, 30, একটা 30, অর্থাৎ সর্বনিম্ন ওজন আমরা পেলাম 30। অতএব এখান থেকে সহজেই আমরা বের করতে পারি প্রসার। প্রসার সমান আমরা কি দেখেছিলাম? যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে আমরা প্রসার পেয়ে যাব। এক্ষেত্রে প্রসার কত?
80 আছে। তা দেখো এই পোশাক দেখেই সহজে আমরা অনুমান করতে পারি আমাদের শ্রেণীদৈর্ঘ্য কত রাখতে হবে। এক্ষেত্রে আমি শ্রেণীদৈর্ঘ্য 10 রাখছি, তোমরা চাইলে শ্রেণীদৈর্ঘ্য অন্য কিছুও রাখতে পারো। তাহলে শ্রেণীদৈর্ঘ্য 10 করে আমরা এখানে প্রয়োজনীয় ছকটা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা প্রয়োজনীয় ছকটা করে নিয়েছি। আমরা শ্রেণীগুলি কি ধরতে পারি, আমরা শ্রেণীগুলির মান দেখো সর্বনিম্ন মান 30 থেকে শুরু করতে পারি বা 30-এর কম যে কোনো একটি উপযুক্ত মান আমরা নিতে পারি। তা এক্ষেত্রে আমরা 30 থেকেই শুরু করছি। তাহলে দেখো শ্রেণীগুলি কি হবে, 30 থেকে 40 আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী বিভাগ করছি, ঠিক আছে। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। এক্ষেত্রে দেখো কেন আমরা 110 থেকে 120 পর্যন্ত ভাগ করলাম, যেহেতু এই 110 কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, 110 এই শেষের এই শ্রেণীটির মধ্যে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তা চলো এবার আমরা পরিসংখ্যাটা বের করি। তা দেখো প্রথম শ্রেণী কি আছে, 30 থেকে 40। তাহলে এই যে 30-এর বেশি অথচ 40-এর কম যে মানগুলি পাবো সেগুলি আমরা প্রথমে খুঁজে বের করি, ঠিক আছে। তা দেখো এক্ষেত্রে আমরা 1টা 2টো পেলাম, 3টে পেলাম, 4টে পেলাম। তাহলে আমরা কটি পেলাম, 4টে পেলাম। ট্যালি মার্কে আমরা 4টে দাগ দেবো এবং পরিসংখ্যার এখানে আমরা 4 লিখলাম। তারপরে দেখো 40 থেকে 50-এর মধ্যে অর্থাৎ 40-এর বেশি কিন্তু 50-এর কম, এইরকম কমলালেবুর সংখ্যা কতটা সেটি আমরা এখানে মার্ক করে নিই। দেখো 1টা পেলাম, এটা আমরা ক্রস করছি, 1টা পেলাম, 4-এর ঘরে যেগুলি পাবো, 2টো পেলাম, 3টে পেলাম, 4টে পেলাম, 5টা পেলাম, 6টা পেলাম, আর নেই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা ট্যালি মার্কের এখানে আমরা একটি 5-এর গুচ্ছ এবং একটি দাগ দেবো, ঠিক আছে। আমরা কটি পেলাম, 6টি পেলাম। এইভাবে আমরা পরপর যে শ্রেণীগুলি আছে প্রত্যেকের পরিসংখ্যান বের করে নিচ্ছি, ঠিক আছে। এগুলি আর অযথা করে সময় নষ্ট করছি না, এগুলি তোমরা প্রত্যেকেই পারবে। এগুলি আমি পরপর করে তারপর আবার ফিরে আসছি। তো দেখো আমি প্রতিটি শ্রেণীর পরিসংখ্যা বের করে নিয়েছি। এবার এই পরিসংখ্যাগুলির যোগফল দেখি কত হয়, 40 হয় কিনা, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের হিসাব ঠিক আছে। তা দেখো 6 4 10, 10 আর 3 13, আর 4 17, 17 আর 8 হচ্ছে 25, 25 আর 7 32, 32 আর 3 35, আর 3 38, আর 2 40, অর্থাৎ মোট পরিসংখ্যা আমরা 40 পেয়ে গেলাম। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের বের করতে হবে এবং কি সেটি ক্ষুদ্রতর সূচকে। তা ক্ষুদ্রতর সূচকের ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আমাদের নিচে থেকে যোগ করতে করতে উপরের দিকে উঠতে হবে, অর্থাৎ বৃহত্তর দিকে যেতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে এখানে যোগ করার কিছু নেই, তাহলে এক্ষেত্রে আমরা 4 বসিয়ে দিতে পারি। এইবার এই 4-এর সাথে এই 6কে যোগ করতে হবে, তাহলে 4 যোগ 6 আমরা কত পেলাম, 10 পেলাম। এবার এই 10-এর সাথে 3কে যোগ করতে হবে, অর্থাৎ আমরা 13 পেলাম। এবার দেখো এই 13-এর সাথে 4 যোগ করলে আমরা 17 পাবো, 17-এর সাথে 8 যোগ করলে আমরা 25 পাবো, 25-এর সাথে 7 যোগ করলে আমরা 32 পাবো, 32-এর সাথে 3 যোগ করলে 35 পাবো। এবার দেখো 35-এর সাথে 3 যোগ করলে আমরা 38 পাবো এবং 38-এর সাথে 2 যোগ করলে আমরা 40 পেলাম। কেমন, এই আমাদের ক্ষুদ্রতর সূচকের ক্রমযৌগিক পরিসংখ্যা বের করা হয়ে গেল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দুটি আলাদা আলাদা চক্র দেখাচ্ছি। তা দেখো এইভাবে দুটি চক্র তোমরা অঙ্কটি সমাধান করতে পারো। প্রথম যে পরিসংখ্যা বিভাজন ছক আছে সেক্ষেত্রে আমরা 3টি কলম করব, শ্রেণী, ট্যালিমার্ক এবং শ্রেণী পরিসংখ্যান, এবং যেটিতে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে তার জন্য আমরা 3টি কলম করব। সে কলমগুলি হবে শ্রেণী, শ্রেণী পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা। এক্ষেত্রে কি হবে, ট্যালিমার্কটা থাকবে না। কেমন, তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেটা লক্ষ্য করো। 4 দাগেটা কি আছে দেখো, 4 দাগেটা আমরা দেখতে পাচ্ছি যে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখল এবং উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সর্বনিম্ন মান, সর্বনিম্ন বিল কি আছে
দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 116, 82, 80, 80, 65 পেয়েছি, 65 থেকে কম আছে কি না, 52 পেয়েছি, 52 থেকে কম আছে কি না, 52 থেকে কম, দেখো 52 থেকে কম নেই, অর্থাৎ সর্বনিম্ন বিল আমাদের কত হলো, 52 হলো। এবং সর্বোচ্চ বিল কি আছে দেখো, 116, 128, 130, কত পেলাম আমরা, 130 পেলাম। তাহলে 130, অতএব এখান থেকে সহজেই আমরা বের করতে পারি প্রসার কি হবে, দেখো 130 থেকে 52 বিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো, দেখো 2 হচ্ছে কত, 8 হলো 1, আমরা পেলাম 78। তা দেখো এই প্রসার থেকে আমরা শ্রেণী সম্পর্কে আন্দাজ করতে পারি। তা এক্ষেত্রে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য 10 রাখি, তাহলে আমাদের শ্রেণীটি কোথা থেকে শুরু করতে হবে, সর্বনিম্ন কিন্তু আছে 52। তা কি বলেছিলাম যে সর্বনিম্ন যে মান থাকবে সেটি থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নেই, তার নিচে যে কোনো একটি উপযুক্ত মান থেকে আমরা শুরু করতে পারি। তাহলে সেটি আমরা উপযুক্তটা কি ধরতে পারি, আমরা 50 থেকে শুরু করতে পারি, যাতে 50 থেকে শুরু করলে 52 তো 50-এর মধ্যেই ঢুকে যাচ্ছে, অর্থাৎ আমরা 50 থেকে 60, 60 থেকে 70, এইভাবে করে সর্বোচ্চ মান 130 পর্যন্ত আমরা শ্রেণীগুলো করে নিচ্ছি। তার জন্য প্রয়োজনীয় ছকটা এখানে অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা ছকটি করে নিয়েছি এবং হেডিংটা কি দিয়েছি যে 45টি বাড়ির প্রতি মাসের ইলেকট্রিক বিলের পরিসংখ্যান বিভাজন তালিকা। এখানে আমাদের 3টি কলাম করলে হয়ে যাচ্ছে, একটি হচ্ছে শ্রেণী, একটি ট্যালিমার্ক, একটি হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। শ্রেণীগুলো আমরা কি করব, আমরা 50 থেকে শুরু করব। তা দেখো 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, ঠিক আছে, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130। তা দেখো যেহেতু এই 130 এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমরা শ্রেণী ভাগ করছি, তাহলে আমাদের আরেকটি শ্রেণী করতে হবে, সেটি হবে 130 থেকে 140, এবং 130টি কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। তা দেখো এবার এই আগের অঙ্কর মতনই আমাদের খুঁজে দেখতে হবে যে 60-এর কম, অর্থাৎ 50 থেকে 59-এর মধ্যে যে সংখ্যাগুলি আছে, অর্থাৎ ইলেকট্রিক বিলগুলি আছে, সেগুলি কতটা পরিবার দিচ্ছে, সেগুলি আমাদের সেই অনুযায়ী খুঁজে বের করতে হবে। তা চলো আমরা সেটি খুঁজে বের করি। তা দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই একটা পরিবার আছে এবং দেখো এই একটা পরিবার আছে, অর্থাৎ আমরা দুটো পরিবার পেলাম যে যারা প্রতি মাসে ইলেকট্রিক বিল 60 টাকার মধ্যে দেয়। তাহলে এখানে ট্যালিমার্কে আমরা দুটো দাগ দেবো এবং পরিসংখ্যার এখানে 2 লিখব। ঠিক একইভাবে দেখো 70-এর কম, অর্থাৎ 60 থেকে 69 টাকার মধ্যে যে পরিবারগুলি ইলেকট্রিক বিল দেয়, এবার আমরা সেগুলি খুঁজে বের করি। তা দেখো 6-এর ঘরে কি আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অর্থাৎ আমরা 6টা পরিবার পেলাম যারা কিনা 60 থেকে 69-এর মধ্যে ইলেকট্রিক বিল দেয়। তাহলে এক্ষেত্রে আমাদের ট্যালিমার্কের 5-এর একটি গুচ্ছ হবে এবং একটি দাগ দেব। তো এইভাবে আমরা প্রতিটি শ্রেণীর কিন্তু পরিসংখ্যান বের করে নিতে পারি। তা আমি সময় নষ্ট না করে সেগুলি বের করে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখো এক্ষেত্রে আমি প্রতিটি পরিবারের কিন্তু ট্যালিমার্ক বের করে নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের হিসাবটা ঠিক আছে কি না, এই জন্য এই পরিসংখ্যানগুলো যোগ করে দেখতে হবে, অর্থাৎ মোট পরিসংখ্যা কি হচ্ছে দেখো 7 আর 2 9, 9 6 15, 15 আর 7 22, 22 আর 7 29, 29 আর 4 33, 33 আর 4 37, 37 আর 6 হচ্ছে 43, 43 আর 2 45। তাহলে আমরা মোট কটি পেলাম, পরিবারের সংখ্যা 45 পেলাম, অর্থাৎ আমাদের অঙ্কটি ঠিক আছে। তা দেখো অঙ্কগুলি যেহেতু একইভাবে করতে হবে, এই জন্য আর এই পরিসংখ্যা বের করার আমি দেখালাম না, একবারে আমি সমাধান করে তোমাদের দেখালাম। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তা
তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটা ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।